শেখ হাসিনার নিন্দা বন্ধ করো আর বঙ্গবন্ধুর নিন্দা বন্ধ করো? তারা কি যে গণমুখী কাজ করেছেন, যে নারীর ক্ষমতায়নে কাজ করেছেন, সেগুলোর এতটুকু উল্লেখ না করে লালবদর হয়ে এই রাজাকারের বাচ্চাদের, পাখি জারজদের, যারা নারীদের গনিমতের মাল বলে গণধর্ষণ করেছে, তাদের সঙ্গে যাবে? আর পোশাকই তো থাকে না রে গায়ে ভাই। এই মনীষা চক্রবর্তীর মতো যে নারীরা, যাদেরকে আমরা সমাজে অন্তত আপাতত চোখে একটু প্রগতিশীল মনে করি, যারা একটু ধরেন একটু বাম পড়েছে, একটু মানে মানে একটু মার্কস পড়েছে, একটু লেলেন পড়েছে, হ্যাঁ, দুটো ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বুঝতেই পারছেন আমি কাদের কথা মেন করছি। তো এই নারীরা, তারা কি ভেবেছিল তাদেরকে এই মোল্লার দল খুব সুন্দর করে তাদেরকে স্বাগত জানিয়ে বলবে আচ্ছা পাশে বসুন, হ্যাঁ, আপনার আপনার পোশাকের স্বাধীনতা, আপনার আপনার মতামত, আপনার স্বাধীনতা, তাই না, যেমনটি আমাদের আছে। তো এই নারীরা কি ভেবেছিল তাদেরকে এমন করে স্বাগত জানাবে? এক নম্বর প্রশ্ন। আপনার কাছে আরো একটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে যে গত 18-19 মাসে মানে 5ই আগস্টের পরে আমরা তো মোটামুটি নিশ্চিত যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়া এই জামায়াতের এই কুচক্রীদেরকে মোকাবেলা করার মতো বাংলাদেশে আর কেউ নেই। তো যাদের আসমান কেঁপেছিল, তারা কি এখন ওই প্রয়োজনীয়তা বোধ করছে, নাকি তারা ভয়ে কুকড়ে আসমান জমিন কাঁপানো ভুলে গিয়ে শুধুমাত্র এই ধর্মের তলে গিয়ে আশ্রয় নেবে? অনেক ধন্যবাদ সুলতানা। সাথে মঞ্জুর ভাই আছেন, আসাদ নূর আছেন, অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্লেষক শুধু নয়, তাদের যথেষ্ট, তারা বিদ্বজ্জন। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে, আমি প্রথমে কথা বলার সময় তাড়াহুড়াতে তাদের কথা উল্লেখ করতে পারিনি বলে দুঃখিত, ক্ষমা করবেন। আর যারা দর্শক আছেন, আমি জানি অনেকে মন্তব্য করছেন এবং আপনার আপনার জনপ্রিয় শোতে অনেক বিদগ্ধ জনেরা এবং সাধারণ মানুষের মধ্যেও প্রত্যেকেই কম বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, তাদেরকে আমি সম্মান জানাই। পোশাকের স্বাধীনতা এবং লালবদর, বাম রাজনীতি, মার্কস, এঙ্গেলস, লেনিন, তাদেরকে কি ওরা ধারণ করে? নামটা উচ্চারণ করলেই হয়? চে গুয়েভারা, হাদি জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ যারা করে, যে সিপিবি হাদিকে অভিনন্দন জানায়, তারা কি আদৌ মার্কস, এঙ্গেলস, লেনিনকে ধারণ করে কি? তারা কমরেড ফরহাদকেও ধারণ করে কি? কমরেড মনীষীর তো বহু উপরে। এবং যাদের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, বীরকন্যা প্রীতিলতা থেকে শুরু করে, এই যে আত্মদান শত শত বছর থেকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মদান, পুরো পরিবার, যিনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, তাকে নিন্দাবন্ধ করাটাই এই মনীষাদের রাজনীতি ছিল। মার্কস, এঙ্গেলস, লেনিন অনুসরণ করলে কি রাজনীতির একটাই তত্ত্ব থাকবে, একটাই শর্ত থাকবে, শেখ হাসিনার নিন্দা বন্ধ করো আর বঙ্গবন্ধুর নিন্দা বন্ধ করো? তারা কি যে গণমুখী কাজ করেছেন, যে নারীর ক্ষমতায়নে কাজ করেছেন, সেগুলোর এতটুকু উল্লেখ না করে লালবদর হয়ে এই রাজাকারের বাচ্চাদের, পাখি জারজদের, যারা নারীদের গনিমতের মাল বলে গণধর্ষণ করেছে, তাদের সঙ্গে যাবে? আর পোশাকই তো থাকে না রে গায়ে ভাই। হ্যাঁ, গণধর্ষণের সময় ওর পোশাক থাকবে? ওকে গণধর্ষণ থেকে বাঁচবে মনীষা চক্রবর্তী? উইথ অল ডিউ রেসপেক্ট, আই নেভার থিঙ্ক দ্যাট, আমি আমার দূরতম চিন্তাতেও কল্পনা করি না মনীষার কোনোদিন এরকম বিপদ হোক। কিন্তু একটা শিশু মসজিদে গণধর্ষণের শিকার হয়ে তার কুচি কুচি করে কেটে যখন তাকে মসজিদে ফেলে রাখে, তাহলে সেই শিশুটার জায়গায় সুলতানা, আপনি, আমি, আমাদের তো সন্তান হতে পারে সেই শিশুটা। কেন মনীষা ভাবছে না সেটা? তারা 2001 থেকে 5 কি করেছিল? আমরা নিজে বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদিকা নূরজাহান খানের নেতৃত্বে বাবরি মসজিদ হামলার পরে নূরজাহান খানের নেতৃত্বে আমরা যখন প্রত্যেকটা মন্দিরে গেছি চট্টগ্রামের একেবারে প্রত্যন্ত এলাকা, এবং 2001 থেকে 5 বাঁশখালী সাধনপুরে একজন ষাটোর্ধ্ব মহিলাকে, তাকে গণধর্ষণ করেছিল ছাত্রদলের ছেলেরা। কারণ তার বাড়িতে ছেলেরা পালিয়ে, পুরুষরা পালিয়ে গিয়েছিল, কিচ্ছু নেই, তার আলমারির থেকে একটি ছাতা পেয়েছে, বড় দরিদ্র তারা। তো তাহলে তাদের কাছে মনীষা তার বাম রাজনীতি। এই যে মঞ্জুর ভাই বললেন, সে রিকশার সঙ্গে যদি মার্কস, এঙ্গেলস, লেনিন ঝুলিয়ে মনে করে মার্কস, এঙ্গেলস নেভার নোস,
তারা শ্রমজীবীর অধিকার, শোষণমুক্ত দেশ তখনই প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশের ৭২-এর সংবিধানটা কি ছিল, ধর্মভিত্তিক রাজনীতি যখন নিষিদ্ধ ছিল, সেটাকেই আপনারা স্মরণ করছেন। ইতিহাস বিকৃতি করেছে তো বাম রাজনীতিকরা, বারবার ইতিহাস বিকৃতি করেছে, এখনো মতিউর রহমান ইতিহাস বিকৃতি করছে। মতিউর রহমান সম্প্রতি বঙ্গবন্ধুর পত্রিকা নিষিদ্ধ, পত্রিকা সবগুলো যখন যুদ্ধ বিধ্বস্ত দেশে পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে, মালিকরা চালাতে পারছে না, বঙ্গবন্ধু সকলের কর্মসংস্থানের সুযোগ করে 4টি পত্রিকা করেছিলেন। সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে অধ্যাপক খালেদ থেকে শুরু করে যারা সাংবাদিক নেতৃবৃন্দ তখন ছিলেন, তাদের সিদ্ধান্ত অনুসারে বঙ্গবন্ধু সাংবাদিকদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সবগুলোকে ছায়াতলে এনেছিল। তিনি তো কোনো পত্রিকা নিষিদ্ধ করেননি, পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশে। আজকে মতিউর রহমানরা একতা কি পত্রিকা ছিল, সেই একতার সম্পাদক থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে কখনো সাবের হোসেন চৌধুরীর কাঁধে ভর করে লুটপাট করেছেন, কখনো তারপরে সাবের হোসেন চৌধুরীকে পথে বসিয়ে লতিফুর রহমানের পার্টনার হয়ে গেলেন মতি মাহফুজরা। তারা যে গণমাধ্যম, সেই গণমাধ্যম আজকে মঞ্জুর ভাই যে বললেন, এই যে কখনো গরুর মাংসের ভিতরে কিছু আল্লাহর চিহ্ন পেয়ে যাওয়া, কখনো জুতোর মধ্যে, আমার মনে আছে শফিক রেহমান যায় যায় দিনে তিনি কটাক্ষ করে ব্যঙ্গ করে আলিফ বলে তিনি জুতোর একটা ছবি দিয়েছিলেন, যে জুতোতে আলিফের চিহ্ন ছিল। যারা তখন যায় যায় দিন পড়তেন, মঞ্জুর ভাইয়ের মনে থাকবে, সুলতানারও মনে থাকতে পারে, আসাদ নূরেরও মনে থাকতে পারে। এই শফিক রেহমানের ক্লাস আমি করেছিলাম, সুলতানা আপনিও করেছেন কিনা জানি না। তিনি আমাদের ক্লাসে বলেছিলেন যে তিনি তো নিজে এথিস্ট, তিনি কখনো ধর্ম মানেন না। তিনি বলেছিলেন যে আপনারা নামাজের পিছনে যত সময় নষ্ট করেন, সৌদি আরবে আমরা দূরপাল্লার যাত্রীতে বাসের ড্রাইভার নেমেছেন নামাজ বলে, আমি ভয় পেয়ে গেছিলাম বাংলাদেশের মতো হবে বলে, কিন্তু শফিক রেহমান বললেন আমাদের সেই ড্রাইভার সকলকে বসিয়ে রেখে বাস দাঁড়িয়ে নামলেন, 2 থেকে 3 মিনিট তিনি দাঁড়িয়ে নামাজটা করে সাথে সাথে উঠে গেছেন, কারণ যাত্রীদের হয়রানি করবেন না। আর বাংলাদেশে 75 সালের পর থেকে কি হচ্ছে, বাসের যাত্রীদের কান ঝালাপালা করে দেয় ওয়াজ শোনাতে শোনাতে। কেন ভাই, পাবলিক বাসে আপনার শুনতে ইচ্ছা করছে, আপনি হেডফোনে শোনেন না কেন? এতগুলো হিন্দু যাত্রী আছে, অন্য ধর্মাবলম্বী আছে, বা মুসলিম ধর্মাবলম্বীও যারা, এই লড়াই আমি প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টে আমার করতে হয়েছে। কেননা আমি কি শুনবো, আমি কি ওয়াজ শুনবো, না আমি গীতা শুনবো, না বেদ পুরাণ শুনবো, সেটা আমার স্বাধীনতা। এই স্বাধীনতাটাও যে দেশে মানতে দেয়নি, সেই দেশে আজকে পরিকল্পিতভাবে এই যে হচ্ছে গিয়ে নাফরমান বান্দাগুলো, হ্যাঁ কুফরি বান্দাগুলো, কুফরি তো ওরা, আজকে আপনি কি কি জানি ইহুদি নাসারা, আজকে ইহুদি নাসারা মার্কিন যুক্তরাষ্ট্র না, যাদের সঙ্গে আপনি হ্যান্ডশেক করছেন, শফিকুর রহমান সাহেব, হ্যাঁ এই বদ হুজুর মিথ্যুক, যে এই যে আপনারা মিথ্যার বাণী দিয়ে দিয়ে মানুষকে আপনারা সারাক্ষণ ধর্মান্ধতার বেসাতি করে, কই আপনি তো আলিশান, আপনার তো সম্পদের পর সম্পদের পাহাড় গণেছেন। সেই 2001 সালে, একটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপাতত, কারণ সেই 2008 সালে সিলেটের 204টা আপনার ডেভেলপার কোম্পানি ছিল, প্রমোটার, তার মধ্যে 198টা ছিল জামাতের। কই তখন তাদের ধর্ম যায় না সম্পদের লুটপাট, খ্রিস্টানদের নিশ্চিহ্ন করা, এথনিক ক্লিনজিং করা? মনীষার মনে থাকে না? মনীষা যদি কোরবানের মাংসই বিলি করবে, আপনি তাহলে মা কালীর নামে বলি যারা হচ্ছে গিয়ে মনসা পূজা দেয়, তাদেরকেও আপনি তো সর্বধর্ম সমন্বয় করার কথা। আপনি যদি সকল ধর্মকে সম্মান না করেন, তাহলে তো কমিউনিজমই থাকে না। মনীষার এই হঠকারিতা তাকে ডোবাচ্ছে, শুধু না সাধারণ নারীদেরকেও অবমাননার শিকার করছে। আর হচ্ছে এই যে নারী নেতৃত্ব হারাম বলে, আপনার মনে আছে খালেদা জিয়া সোফার উপর পা তুলে বসতেন আর ওনার পায়ের কাছে নিজামী আর মুজাহিদ বসে থাকতো? সেই ছবিটাই প্রচার করুন এখন, জামাত কি বলে। ধন্যবাদ। না সেই তারা তো শুধুমাত্র খালেদা জিয়াকে মানে, আর কাউকে মানে না আর কি। মানেনি খালেদা জিয়াকে, কখনো মানেনি, সেটা দেখানোর জন্য। বললেন যে বাসে ওয়াজ চালানো বাংলাদেশিদের জীবন থেকে কিন্তু শুক্রবার দিনটি কেড়ে নেওয়া হয়েছে। একেবারে শুক্রবার জুম্মার দিনে রাস্তাঘাট সব বন্ধ করে নামাজ পড়ে, এটা কি ধরনের কথা? তার সঙ্গে যে হামলা করে, আপনি ভুলে যাবেন না যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে যারা অমুসলিম ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হয়েছে। পাড়ার মসজিদগুলো থেকে মাইকে চিৎকার চেঁচামেচি করে মানুষের বাড়ি গিয়ে হামলা করেছে। কেবল তো রাস্তা দখল নয়,
যারা সংখ্যালঘু তাদের বাড়ি বাড়ি হামলা করা বহু আগে থেকে শুরু হয়েছে। এটা তো শুক্রবার মানে যে ভয়ঙ্কর ছিল। আপনার বাইতুল মোকাররম থেকে একেবারে দলে দলে, মঞ্জুর ভাইয়ের মনে থাকবে আসাদ নূরেরও, আসাদ নূর কেন দেশ ছাড়তে হয়েছিল, আসাদ নূরকে এবার জিজ্ঞেস করেন আপনি। জি জি, বুঝতে পেরেছি। আসাদ নূর, এখন তো ওই যেই প্রশ্নটি সুমি খানকে করেছিলাম, যে এখন তো পরিষ্কার যে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া এদেরকে মোকাবেলা করার মতো দেশে কেউ নেই, তাই না? তো এরকম একটা অবস্থায় তাদেরকে কিন্তু আবার নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তাই না? তো এই কিন্তু এই যে যারা লাল বদর যাদেরকে আপনারা বলেন, কিংবা ওই তথাকথিত প্রগতিশীল, কিংবা ওই যে বামাতি বলে খ্যাত যারা, তারা নাকি এখনো জামাতকে ঠেকানোর স্বপ্ন দেখছে। তারা কেমন করে, কোন শক্তিতে জামায়াতকে ঠেকাবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা এক ধরনের মানে আত্মতৃপ্তি তাদের পক্ষ থেকে। আমরা লায়কা বশিরের ঘটনাটা জানি, তিনি তার কলিগ সহ চাকরিচ্যুত হয়েছেন, প্রখ্যাত লালবদর শিক্ষক নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য। তো তারপর তাদের সহকর্মীরা দেখলাম আর্তনাদ করছে, যেই জুলাইয়ের জন্য আমরা এত কিছু করলাম, আমাদের এখন গোলাপ ফুল গাছে কাঁঠাল হয় এটা আমার জানা নেই। আর যদি আপনি এই যে জামাতে ইসলামের মডারেট কথাবার্তা যে বলেন, আপনি 10টা ছাগল একসাথে দড়ি দিয়ে নিয়ে যান আর সামনে যদি কাঁঠাল পাতা পায়, আপনি কেমনে তারে থামাবেন? নিজ দিয়ে সে কাঁঠাল পাতা মুখ দেবেই। জামাত ইসলামের নেতাকর্মী এরা হচ্ছে বর্বর, এরা অসভ্য, এরা দেশদ্রোহী, এরা প্রচণ্ড নারী বিদ্বেষী, এবং তারা তাদের কার্যক্রম আমাদের ফুটে তুলবেই। শফিক কি বলল এতে কিছু যায় আসে না। দেখেন, সুমি খান আপা অনেক চমৎকার কয়েকটা পয়েন্ট আউট করেছেন। এখানে একটু বলা উচিত, ইহুদিদের ব্যাংকিং ব্যবস্থা আজকে ইসলামী ব্যাংক, তারা সুদের কারবারি করছে। আমাদের আজকের ইউনুস নবী, যিনি কিনা প্রখ্যাত একজন সুদখোর, এবং তার সুদের যে মাত্রা গ্রামীণ ব্যাংকের, এটা কে না জানে। এই বাংলাদেশের সকল মোল্লা এই ইউনুসকে সুদখোর গালাগালি করেছে, তারা কিন্তু এখন তাকে নবী বলছে।